সবাই, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের আজকের যে রিচ ড্যাড এবং পোর ড্যাড বইটা আমরা আলোচনা করছিলাম, সেটার আজকের 8ম দিন এবং আমরা আশা করছি আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবো, বইটা শেষ করতে পারবো। আমি জাস্ট আপনাদের জন্য একটু অপেক্ষা করব যে আপনারা যদি কোনো ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, এটা যদি এভাবে আমাকে একটু জানান তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। ইন দ্য মিন টাইম বলে রাখছি যে আমরা এই বইটা গত 7 দিন, 7 শুক্রবার বলা যেতে পারে, আমরা বইটা ধারাবাহিকভাবে আলোচনা করেছি এবং এবং আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। সো আমরা আজকে চ্যাপ্টার 9, যেটাকে উনি বলেছেন গেটিং স্টার্টেড। সো বইয়ের শেষে উনি বলছে যে আমরা শুরু করতে যাচ্ছি। আমার কাছে এই ব্যাপারটা খুবই পছন্দ হয়েছে, বিকজ আমরা যখন একটা জিনিস শেষ করি আমাদের কাছে মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু লেখক আমাদেরকে একটা এসেন্স দিয়েছেন। লেখক কিওসাকি, উনি একটা এক ধরনের ধারণা দিয়েছেন যে আসলে আমাদের এর মধ্য দিয়ে আমাদের কাজ কেবল শুরু হলো। সো আমি অনেককে দেখতে পাচ্ছি আপনারা জয়েন করেছেন। যদি আমাকে একটা কমেন্টে লিখতে পারেন যে সাউন্ড ঠিক আছে কিনা, এটা আমার জন্য জানা খুব দরকার, দেন আমি কনফিডেন্টলি আলোচনা শুরু করতে পারি। অ্যান্ড সাথে সাথে আমি এটাও বলে রাখি, যদি আশা করি আমাকে যদি শুনতে পারেন, আজকে যেহেতু আমরা বইটা শেষ করে ফেলছি, সো আগামী শুক্রবার থেকে আমরা একটা নতুন বই শুরু করব। আমি রবিন শর্মার একটা বই ঠিক করে রেখেছি, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। এই বইটা খুব বহুল আলোচিত বই, বেস্ট সেলার বই। সো আমার প্ল্যান হচ্ছে ওই বইটা নিয়ে আলাপ করা। বাট ইন দ্য মিন টাইম আপনারা অনেকগুলো প্রস্তাবনা করেওছেন। আরও চাইলে আগামী 3-4 দিনের মধ্যে কোনো নতুন কোনো প্রস্তাব থাকলে আপনারা শেয়ার করতে পারেন। যদি সেরকম ওয়াও ধরনের কোনো বই যদি আমি পেয়ে যাই, তাহলে হয়তো সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত আমি চেঞ্জও করতে পারি। সো ক্লিয়ার ভয়েস অ্যান্ড গুড লুকিং, ওকে, থ্যাংক ইউ। সো আমরা আজকে আলোচনা করব এবং আমরা চেষ্টা করছি, কিন্তু এখনকার দিনে যেহেতু সবারই এটা একটা রিকোয়েস্টও এক অর্থে বলা যেতে পারে, যে লাইভ ডিসকাশনগুলো একটু শর্ট করা যায় কিনা। সো আমি এখন চেষ্টা করি যে লাইভ ডিসকাশনগুলোকে যতটুকু সম্ভব, আমাদের মূল যে প্রতিপাদ্য সেটাও তো আমাদের করতে হবে, যে আমরা একটা জিনিস শিখতে চাই। সো এই শেখার প্রয়োজনীয়তাটাকে কাভার করার পর আমরা যদি এটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। সো আজকে যথারীতি যারা পরে যোগ দিলেন তাদের জন্য বলছি একটা ভালো সংবাদ, রিচ ড্যাড পোর ড্যাড বইটা আমরা আজকে 8তম দিনে শেষ করতে যাচ্ছি। 7ম দিন পর্যন্ত আমরা এর আগের যে চ্যাপ্টার 8 পর্যন্ত আমরা ডিসকাস করেছি, এবং যাবতীয় ডিসকাশনগুলো আমাদের এইখানকার যে রিস্টার্ট ইউর সেলফের যে গ্রুপটা, সেখানে আপনারা পাবেন। আর এখানে হয়তো একটু খুঁজে বের করতে হয়, কারণ অনেকগুলো পোস্ট তলে চলে যায়, কমেন্টের উপর বা লাইকের উপর উপরে চলে আসে। সো ইউটিউবে গেলেও কিন্তু এই ভিডিওগুলোকেই, একই ভিডিও আমরা একদম লিস্ট আকারে ওখানে সাজিয়ে রাখা হয়েছে। সো আপনাদের যেটা সুবিধা হয় বা অন্যকে রেফার করার জন্য আপনারা যেটা সুবিধা মনে করেন সেটা আপনারা করতে পারেন। সো আজকে আমরা 9তম চ্যাপ্টারে ঢুকতে যাচ্ছি, এবং 9তম চ্যাপ্টারে লেখক বলছেন গেটিং স্টার্টেড। সো লেখক অ্যাকচুয়ালি বলছেন এতদিন পর্যন্ত আমরা যা থিওরির মতো আলোচনা করেছি, ওনার জীবনের গল্প, ওনার রিচ ড্যাড পোর ড্যাডের গল্প, এই সবগুলোকে আমরা এখন শেখা জিনিসগুলো, ওখান থেকে শেখা জিনিসগুলো আমরা এখন বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং লেখক এই বাস্তবায়নের পথে অ্যাকচুয়ালি 10টা এরিয়ার কথা হাইলাইট করেছেন। এবং আপনারাও সাধারণত আমি খেয়াল করি বিভিন্ন সেশনের শেষে আপনারা আসলে জানতে চান যে কোন 5টা জিনিস, কোন 3টা জিনিস। তো সম্ভবত রবার্ট কিওসাকি আপনাদের মনের খবর জানতে পেরেছিলেন, সেজন্য উনি 10টা এরিয়া হাইলাইট করেছেন এবং উনি বলেছেন যে এই 10টা এরিয়ার উপর আমাদেরকে কাজ করতে হবে। সো আমরা আজকের বিষয়বস্তু মূলত 10টা এরিয়া নিয়ে আমরা কথা বলবো। সাথে আমি এটাও বলবো, শুরুর দিন থেকে বলে আসছি, বইটা খুব সহজ। আমি অনেককে বইটা ইতিমধ্যে পিডিএফ কপি পাঠিয়েছি। আপনাদের যাদের দরকার আপনার ইমেল অ্যাড্রেস এখানে যদি লিখে দেন এই ভিডিওর নিচে, আমি আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিব। পিডিএফ খুব সহজ বই। আর আমি যেহেতু বলে দিয়ে আপনাদের 50-60% কাজ করেই দিয়েছি, আমার বিশেষ অনুরোধ আপনারা বইটা একটু কষ্ট করে পড়বেন। তাহলে আমরা যে আলোচনাগুলো করছি তার থেকেও আরও গভীর বা ইম্পর্টেন্ট জিনিস হয়তো আপনাদের নজরে চলে আসতে পারে। সো বেসিক্যালি আজকে আমরা এই 10টা বিষয়ের দিকে একটু হাইলাইট করব। 1 নম্বর বিষয়ের কথা উনি বলেছেন, আই নিড আ রিজন রাদার দেন রিয়েলিটি, গ্রেটার দেন রিয়েলিটি। সো উনি যেটা বলতে চেয়েছেন, এই কথাগুলো আমরা এই ধরনের সব বইয়ের শেষেই আসলে পাই, আমার কাছে অ্যাটলিস্ট নতুন লাগছে না। উনি বলেছেন যে আমরা যখনই কোনো কিছু এইম করি, কোনো কিছু আমরা করতে চাই, অবশ্যই আমরা বড় কিছু করতে চাই, কিন্তু এই বড় কিছু চাওয়ার পিছনের কারণটা কি? উনি বলেছেন ইট শুড বি সামথিং গ্রেটার দ্যান রিয়েলিটি। অর্থাৎ আমি বাস্তবে এটা পাবো, আমি বড়লোক হব, আমার অনেক টাকা পয়সা হবে, আমি মানুষকে দেখাবো, যদি এগুলো একটাও ভালো উদ্দেশ্য না, কিন্তু এগুলোর মধ্যে কোনোটা ভালো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটির সাথে রিলেটেড। উনি বলেছেন এইটার থেকে বড় কোনো কারণ থাকতে হবে আমাদের মধ্যে ড্রাইভ করার মতো। আমি যদি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের সাথে মিলিয়ে বলি, তাহলে ওখানে দেখবেন এই একই কথাকে উনি বলেছেন, মিস্টার হিল বলেছেন বার্নিং ডিজায়ার। সো আমাদের মধ্যে একটা
তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে কোনো একটা কিছু পাওয়ার জন্য। তো এখানে আমাদেরকে কিওসাকি বলছেন যেটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার সেই তীব্র আকাঙ্ক্ষাটা কি। উনি এখানে এটাকে এক্সপ্লেন করেছেন যে হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট, এই দুইটা জিনিসকে যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে আপনার ভিতরের ওই আকাঙ্ক্ষাটা আপনি খুঁজে পাবেন। সো হোয়াট ইউ ওয়ান্টের থেকে কিওসাকি বলছেন হোয়াট আই ডোন্ট ওয়ান্টটাকে বেশি ফোকাস করতে। যেমন উনি বলেছেন আমি যে 47 বছর বয়সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে পুরো দমে এন্টারপ্রেনর এবং ইনভেস্টর হলাম, এটার পিছনে আসলে কী রোল প্লে করেছে। সো হোয়াট আই ডিডন্ট ওয়ান্ট, আমি আমার জীবনে কোন জিনিসগুলো চাইতাম না, তার মধ্যে একটা জিনিস আমি চাইতাম না, সেটা হচ্ছে আমি অন্যের আন্ডারে কাজ করবো, এটা আমার পছন্দ ছিল না। তাহলে সেখান থেকে একটা ওয়ান তৈরি হচ্ছে। ওয়ানটা তাহলে কি? ওয়ানটা হচ্ছে যে আমি তাহলে নিজের কিছু করতে চাই। তাহলে দেখেন কোনো একটা জিনিস আপনি কি চান সেটা যে শুধু চাওয়া থেকেই বের হয়ে আসতে পারে তা নাও হতে পারে। এটা হয়তো আমি কি চাই না সেটা থেকে দূরত্ব তৈরি করার জন্য বা সেটা থেকে বাঁচার জন্য আমি কোনো একটা জিনিস করতে চাইবো। সো এই হোয়াট আই ডোন্ট ওয়ান্ট অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট, এই দুইটার কম্বিনেশনেই সেই বার্নিং ডিজায়ারটা তৈরি হবে। উনি বলেছেন যেটাকে বলেছেন উনি গ্রেটার দ্যান রিয়েলিটি। এবং উনি বলেছেন যে যে কোনো কিছু অর্জন করতে যান আপনার চাপ পড়বেন, আপনি বাধার মুখে পড়বেন যখনই এটা একটা বড় কিছু হবে। কাজেই আপনি যেই বাধাটা অতিক্রম করবেন, এই বাধাটা অতিক্রম করার জন্য আপনার মধ্যে এনাফ কারেজ এবং ওই বার্নিং ডিজায়ারটা আপনার ভিতর তৈরি হতে হবে। সেটা ওই রকম পরিস্থিতির উপর ফেলে রাখলে হবে না, যেদিন বাধা আসবে সেদিন দেখা যাবে। আমরা স্লোগান দিই বাধা আসবে যেখানে, যুদ্ধ হবে সেখানে, সেরকম করলে হবে না। কিওসাকি বলেছে এটা আপনাকে আগে থেকেই করে রাখতে হবে এবং আপনার নিজেকে কনভিন্স হতে হবে যে আমি যা চাই, এই জিনিসটা চাই আমি, এইটার জন্য আমি এত স্যাক্রিফাইস করতে পারবো, এত বাধা আমি অতিক্রম করতে পারবো। অনলি দেন এটা প্ল্যান করে যদি আপনি নামেন আপনার পক্ষে বাধা অতিক্রম করা সম্ভব হবে। তাহলে কেন আপনি উপার্জন করতে চান, অর্থ উপার্জন করতে চান, বড়লোক হতে চান, হোয়াট এভার ইট ইজ, সেটার একটা গ্রেটার রিজন আপনার ভিতর থাকতে হবে যে আমি এই জন্য এটা করতে চাই। এবং সেটা মোটা দাগে কখনো টাকা উপার্জন করতে চাই এটা দিলে হবে না, কারণ এরকম তো সব লোকই চায়। তাহলে তো সব লোকই হয়ে যেত। তাহলে সব লোক কেন বাধা অতিক্রম করতে পারছে না? কারণ ওরকম বেসিক রিয়েলিটি দিয়ে আপনি এটা খুঁজে পাবেন না। এটা আপনার স্পিরিট, আপনার নিজের চাওয়া, আপনি কি পরিবর্তন সাধন করবেন এটা পেলে সেই সমস্তের সাথে মিলিয়ে ডিসিশনটা নিতে হবে। 2 নম্বর পয়েন্টের কথা উনি বলেছেন আই চুজ ডেইলি, অর্থাৎ আমি যা করতে চাই সেই জিনিসটা আমাকে ডেইলি বেসিসে করতে হবে। এবং এখানে চুজ শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন এই বইগুলো পড়ি তখন আমি কতগুলো বইয়ের মধ্যে একটা কোহেরেন্স খুঁজে পাই বা কো রিলেশন খুঁজে পাই। যেমন একটু আগে আপনাদেরকে যখন আমি গ্রেটার দেন রিয়েলিটির কথা বলছিলাম তখন কিন্তু আমি খুব দ্রুত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের সাথে একটা মিল খুঁজে পেয়েছি। কিন্তু এখন আবার যখন আমি বললাম চুজ ডেইলি তখন আপনারা ধরতেই পারেন আমি চুজ শব্দটা পেলাম। এটা কোত্থেকে পেলাম? এটা কিন্তু 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলে আমরা এই বইটা এই শব্দটা দেখতে পেরেছি। সেখানে ওখানে বলা হচ্ছে যে আমার সামনে আসলে অনেক অল্টারনেটিভ আছে, তার মধ্যে আমি বেস্ট অল্টারনেটিভ যেটা আমার জন্য ভালো এবং আমার স্বপ্নের পথে আমাকে ঠেলে নিয়ে যাবে আমি সেই কাজটা করব। বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু জানা সত্ত্বেও সেটা করি না, কারণ আমরা সবসময় মনে করি আজকের দিনটা চলে যাক, কালকে থেকে করব, আগামী শুক্রবার থেকে করব, 1 জানুয়ারি থেকে করব। কিন্তু মানুষের জীবনের সাথে যদি আমরা এটাকে মিলাই তাহলে কিন্তু এরকম দিন তারিখ ক্ষণ কিন্তু কোনো কিছুর সাথে রিপ্রেজেন্ট করে না। এটা শুধু আমাদের সময় নষ্ট বা আমরা প্রোক্রাস্টিনেশন বলি। কাজেই উনি বলেছেন যে আমি চুজ করব যে আমার জন্য যেটা সঠিক সেই কাজটা সবসময় এটা করবো। এবং উনি বলছেন এটা আমাকে ডেইলি বেসিসে করতে হবে। সো ডেইলি বেসিসে আমাকে কী করতে হবে? আমার অ্যাসেট লায়াবিলিটি সম্পর্কে বুঝতে হবে, আমার অ্যাসেট কলাম যাতে বাড়তে থাকে সেই দিকে আমার চিন্তা করতে হবে, আমার লায়াবিলিটি কলাম যাতে কমে আমাকে সেই দিকে কাজ করতে হবে। এবং উনি বলছেন কন্টিনিউয়াসলি আমার লার্নিংকে ওপেন থাকতে হবে, লার্নিংকে চালু থাকতে হবে। এবং উনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। ওনার এক কলিগের বাসায় বা ওনার এক পরিচিত মানুষের বাসায় একদিন চোর ঢুকেছিল। সো চোর কি করেছে, এটা আপনার 217 নম্বর পৃষ্ঠায় গিয়ে পাবেন। এটা চোর কি করেছে, চোর হচ্ছে তার যতগুলো ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী সেগুলো চুরি করেছে, কিন্তু নিয়ে যায়নি কোন জিনিসগুলো, সেগুলো হচ্ছে বই। সো বাড়িতে বই জাতীয় যে জিনিসগুলো ছিল, যেগুলো জ্ঞানের ভাণ্ডার, সেই জিনিসগুলো চোর রেখে চলে গেছে, কারণ চোর এগুলোর মূল্য বোঝে না বা চোরের কাছে মনে হচ্ছে এগুলো কোনো মূল্যবান বিষয় নয়। কিন্তু যেগুলো ইলেকট্রনিক জিনিস সেগুলো বাজারে যেহেতু দামে বিক্রি হয় এবং সেকেন্ড হ্যান্ডে হয়তো চোরাই মাল হলেও দামে সে বিক্রি করতে পারবে, সেহেতু সে সেটা চুরি করে নিয়ে গেছে। তো লেখক এখানে আমাদেরকে একটু ধাক্কা দেওয়ার জন্য বলেছে যে তোমার মেন্টালিটি আর চোরের মেন্টালিটির মধ্যে পার্থক্যটা কি? তুমি কি বুঝো যে বই আসলে মহামূল্যবান এবং আমাদেরকে কন্টিনিউয়াসলি শিখতে হবে, বই থেকে জানতে হবে, বা লার্নিং ভিডিও ম্যাটেরিয়াল ইত্যাদি, এটা একটা উদাহরণ হিসেবে বইয়ের কথা উনি বলেছেন। নাকি তুমিও মনে করো যে মূল্যবান জিনিস হচ্ছে ইলেকট্রনিক্স, মূল্যবান জিনিস হচ্ছে ফোন, মোবাইল ফোন, সিডি, ডিভিডি, ল্যাপটপ, কম্পিউটার, মানুষকে দেখানোর জন্য যে জিনিসগুলো, ওগুলোই কি তুমিও তুমি যদি এরকম মনে করো তাহলে আনফর্চুনেটলি তোমার আর ওই চোরটার মেন্টালিটির মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই। এবং যেহেতু তোমার এবং চোরের মেন্টালিটি এক, তোমার জীবন আসলে চোরের থেকে ভালো কোনো জীবন
হবে না। আমি জানি এটা শুনতে খুব খারাপ লেগেছে, এই কথাটা এভাবে বলাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমি আবার বলছি যাবতীয় খারাপ আমি বই থেকে কোট করছি, সো আমি নিজে কোনো দায়িত্ব নিতে পারছি না। আমার কাছে মনে হয়েছে এই স্টেটমেন্টটা আমাকে নাড়া দিয়েছে এবং আমি চাই আপনারাও নাড়া খান, এবং এই জন্য এটা আমি আপনাদেরকে বললাম। সো চুজ ডেইলিটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন বেসিসে আমরা অল্টারনেটিভের মধ্যে চয়েস করব। কি চয়েস করব সেটাই বইয়ের যাবতীয় আলোচনা, আমাদের অ্যাসেট লায়াবিলিটি কলামগুলো কীভাবে আমরা ঠিক করব, কীভাবে বেস্ট ডিসিশন নিব, কীভাবে আমাদের লার্নিংকে কন্টিনিউয়েশন রাখবো, সেই জিনিসগুলো। এবং উনি বলেছেন চয়েসের সময় যেন আমরা খেয়াল রাখি আমাদের চয়েস যেন চোরের চয়েস না হয়, আমাদের চয়েস যেন সাধারণ মানুষের চয়েস না হয়, আমাদের চয়েস যেন এক্সট্রা অর্ডিনারি চয়েস হয়, এবং দেন অনলি উই ক্যান চুজ বেটার থিংস। এবং ডেইলি বেসিসে যখন আমি বেটার কাজ করতে থাকবো থ্রু মাই চয়েস, দেন অটোমেটিক আমার আউটপুটগুলো বা আমার লাইফটা একটা এক্সট্রাঅর্ডিনারি লাইফ হবে। তারপরে 3 নম্বর একটা পয়েন্ট বলেছেন, আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাকচুয়ালি সব পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা, বাট আমি নিজেও জোর দিই, এই জন্য আমি বলেছি চুজ ফ্রেন্ডস কেয়ারফুলি। অর্থাৎ আপনি যাদের সাথে কথা বলেন, যাদের সাথে মিশেন, ফ্রেন্ড মানেই হচ্ছে শুধু যে বন্ধু হলেই ফ্রেন্ড না, আপনি আপনার কলিগের সাথে কথা বলেন, আপনি ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে কথা বলেন, অনেকের সাথে আপনি কথা বলেন। অর্থাৎ যাদের সাথে আপনার ইনফরমেশন আদান প্রদান হয়, যাদের সাথে আপনার ইমোশন এক্সচেঞ্জ হয়, যাদের কাছে আপনি কিছু শিখেন বা যাদেরকে আপনি কিছু শেখানোর চেষ্টা করেন, সেই মানুষগুলো কারা, এটা আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। কারণ আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন, কিন্তু আপনি ফলস বা ভুল গ্রুপ অফ পিপলের সাথে যদি আপনি চলেন, ভুল গ্রুপ অফ পিপলকে যদি আপনি ইনফরমেশন দেন, ভুল গ্রুপ অফ পিপল যদি ইনফরমেশন নেন, তাহলে কিন্তু আপনি কখনো এটা ওভারকাম করতে পারবেন না। সো উনি বলেছেন যে আমরা যখন যার সাথে চলবো, কাদের সাথে কথা বলবো, কাদের কাছ থেকে আমরা শিখবো, সেই গ্রুপটা যেন একটা ভালো গ্রুপ হয় এবং এমন একটা গ্রুপ হয় যাদের কাছ থেকে আমি শিখতে পারি। এবং উনি এখানে আরেকটা জিনিস জোর দিয়ে বলেছেন যে ভিন্ন মত প্রদর্শন করলেই যে সে খারাপ বা আপনার মতো না, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। এবং লেখক অনেক জোর দিয়ে বলেছেন উনি পার্সোনালি এমন অনেক ওয়ার্কশপে উনি জয়েন করেন যে ওয়ার্কশপগুলোর আলোচ্য বিষয়বস্তু বা যেটা ট্যাগলাইন সেটা উনি বিশ্বাস করেন না বা উনি এটার পক্ষে না। তাহলে কেন উনি যান, কেন উনি এই ধরনের লোকের কথা শোনেন? বিকজ হি ওয়ান্টস টু নো দ্য আদার পয়েন্টস অফ ভিউ। এবং উনি বলেছেন বিজনেসের ক্ষেত্রে সবার ভিউটা জানাটা খুব ইম্পর্টেন্ট। একজন ফিলোসফার হয়তো তার ভিউ নিয়ে বসে থাকতে পারে, কারণ উনি ওটাই বিশ্বাস করবেন, উনি ওটাই করতে থাকবেন সারা জীবনে, কি পেলেন না তাতে কিছু যায় আসে না। কিন্তু উনি স্ট্রংলি উল্লেখ করে বলেছেন যদি আমরা বিজনেস করতে চাই, অ্যাকচুয়ালি উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ ডিফারেন্ট পিপল। কারণ ব্যবসা কার সাথে হবে না আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না, এবং ভেরিয়াস পিপলের ভেরিয়াস রকম নিড থাকতে পারে। একজন বিজনেসম্যান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে মানুষের নিড পূরণ করা, কোনো ইগো নিয়ে বসে থাকা নয়। এটাই যদি সত্য হয় তাহলে আমাকে বিভিন্ন মানুষের ধারণাগুলো সম্পর্কে বুঝতে হবে এবং তারা কেন এরকম ধারণা পোষণ করে সেটা আমি বোঝার চেষ্টা করব। বোঝার চেষ্টা করা আর মেনে নেওয়া কিন্তু এক কথা না, কিন্তু আমি যদি বুঝতে পারি আমি অবশ্যই মানবো। যেদিন পর্যন্ত আমি বুঝলাম না ততদিন পর্যন্ত আমি মানবো না, কিন্তু আমার জানার বা মানার কোয়েস্টটা সবসময় চালু থাকবে। কাজে উনি বলেছেন ফ্রেন্ড এবং এইগুলা বাছার ব্যাপারে আমরা যেন খুবই খেয়াল করে করি, আদারওয়াইজ আমাদের সব কষ্ট বৃথা চলে যাবে। 4 নম্বরে বলছেন মাস্টার এ ফর্মুলা অ্যান্ড দেন লার্ন আ নিউ ওয়ান। এটাও খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। উনি বলছে একসাথে সব কাজ করতে যেও না, বিশেষ করে যারা যেমন আমি হয়তো বিজনেসে খুব নিউ, আমার কিন্তু নিজের বিজনেস করার খুব সেরকম কোনো অভিজ্ঞতা নাই। যদি ইদানিং আমার এই আগ্রহগুলো তৈরি হয়েছে, একটা বড় সময় পর্যন্ত কোনো আগ্রহই ছিল না, ইদানিং আমার অনেক আগ্রহ তৈরি হচ্ছে। সো আমি যখন ব্যবসা করতে চাইবো বা ব্যবসার নিয়ম নীতিগুলো বুঝতে চাইবো, পার্টিকুলারলি এখনকার বিজনেস কিন্তু 50 বছর আগের বিজনেস থেকে অনেক ডিফারেন্ট। এখন হয়তো সোশ্যাল মিডিয়া, ডিজিটাল বিজনেস, ডিজিটাল মার্কেটিং, অনেক কিছু নতুন জিনিস এসেছে। তাহলে আমি কি করব? আমি কি সব জিনিস বুঝে তারপর একবারে নামবো, নাকি আমি কিছু কিছু জিনিস শিখে ওইটাকে মাস্টারি করে নেব এবং তারপরে স্টেপ বাই স্টেপ আমি আমার শেখাটাকে চালিয়ে যাব? লেখক বলেছে দ্বিতীয়টা। তুমি সব কিছু শিখবা তারপরে নামবা, এটা কোনোদিন হবে না। সো তুমি করো কি, তুমি একটা একটা জিনিস শিখো, সেটার উপর মাস্টারি করার জন্য তুমি কাজে নেমে পড়ো। এটাও বলেছেন যে তোমার পরাজয় হবে, তুমি ভুল করবা, এবং ভুল করাটা হচ্ছে শেখার একটা পার্ট। সো এটাকে তুমি কখনো অ্যাভয়েড করার চেষ্টা করো না। খুব ইগোয়েস্টিক মানুষরা কিন্তু কখনোই ভুল করতে চায় না, কারণ তাদের সাকসেসের ট্র্যাকটা তাদেরকে সবসময় শেখায় যে আমি শুধু সফলই হব, সো আমার পক্ষে বিফল হওয়া কোনোভাবেই সম্ভব না। উনি বলছে এটা হবে না, তুমি একটা কাজ করো, শিখো, সেটাকে অ্যাপ্লাই করো এবং এখান থেকে তুমি ফার্দার শিখো এবং এরপর তুমি দ্বিতীয় জিনিসটা অ্যাপ্লাই করো। তবে এই কথাটা বলতে গিয়ে উনি কিন্তু একটা জিনিস খুব গুরুত্ব দিয়েছে, আমি স্টেটমেন্টটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। উনি বলেছেন 223 নম্বর পাতায় ওই 4 নম্বরের আন্ডারে উনি বলছেন অ্যানাদার সাইড টু নোট, ইন টুডেজ ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড is not so much what you know anymore that counts, because often what you know is old.
ইট ইজ হাউ ফাস্ট ইউ লার্ন। খুব ইম্পর্টেন্ট কথা, এবং আপনারা খেয়াল করবেন ওনারা কোনো একটা চ্যাপ্টারে আমরা এই ব্যাপারে কিন্তু আরও ডিটেল আলাপ করেছি যে কেন এবং এখনকার বিজনেস মডেলগুলো কেন দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এখানে এই যে ইনফরমেশন এটা কিভাবে প্রভাব বিস্তার করেছে। আপনাদের মনে থাকতে পারে একসময় আমরা ইন্ডাস্ট্রির কথা বলেছি, ইন্ডাস্ট্রি কতভাবে দেশ এবং উপমহাদেশ মহাদেশ দিয়ে বাউন্ডারি দেওয়া থাকতো, একটা জায়গা থেকে একটা জায়গায় এন্ট্রি ব্যারিয়ার ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল। কিন্তু এখনকার ডিজিটাল বিজনেসগুলো কিন্তু অনেক ওপেন। হয়তো দেখা যাচ্ছে আমেরিকার একটা বিজনেস মডেল বাংলাদেশে চলছে, বাংলাদেশের বানানো কোনো বিজনেস মডেল নেপাল বা ভুটান বা ইন্ডিয়াতে চলছে। সো এটা এখন আর বাউন্ডারি দ্বারা লিমিটেড না, এক। 2 নম্বর হচ্ছে এখনকার বিজনেস মডেলে ইনফরমেশন একটা বিরাট রোল প্লে করছে। কাজে যার কাছে ইনফরমেশন আছে বা যে সবার আগে ইনফরমেশনটা অ্যাক্সেস করছে সে কিন্তু সবচেয়ে বেশি গেইনার। এর পরের পার্টরা কিন্তু আর কোনো কাজে আসতেছে না ইনফরমেশন, বিকজ দ্য ইনফরমেশন ইজ অলরেডি ইউজড। তারপর নতুন ইনফরমেশনের জন্য কোয়েস্ট মানুষের অপেক্ষা। তাহলে এই যে ইনফরমেশনটা যে আসছে এটা তো প্রতি মুহূর্তে নতুন হচ্ছে। তাহলে আমি যে এতদিন 50 বছরের জ্ঞান নিয়ে বসে আছি এই জ্ঞানটার আসলে কিন্তু কোনো মূল্য নাই। তো লেখক বলেছেন যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, যাদের আমাদের চুল পেকে গেছে তাদের জন্য আরও বেশি করে কথাটা গুরুত্বপূর্ণ, যারা আমরা ইগোস্টিক তাদের জন্য বলেছে আপনি কি জানেন এটা এখন আর কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, বিকজ আপনার জানাটা অলরেডি পুরনো, এটা অবসলিউট, এটা পুরনো, এটা আমাদের কাছে কোনো মূল্যবিহীন। তাহলে মোর ইম্পর্টেন্ট কোনটা, আপনি কত দ্রুত জানতে পারেন। যখন আমরা দ্রুত জানার কথা বলি তার মানে নতুন জিনিস ক্যাপচার করার কথা বলা হচ্ছে। সো প্রথমে বলেছে আপনি একটা জিনিস জানেন সেটাকে কাজে লাগান, শিখেন, এবং দ্বিতীয় জিনিসটায় যান। আর এটার শেষের দিকে উনি গিয়েছেন যে জানাটা কিন্তু ফাস্ট করতে হবে, কারণ এটা যদি অনেক ধীরে স্থিরভাবে আমি করতে আচ্ছা ধেরি দেখি উচ্ছে হবে, তাহলে তা আপনার আগে অনেকে চলে যাবে। সো আপনি একটা একটা জিনিস করেন, ইমপ্লিমেন্ট করেন, ভুল করেন, শিখেন, কাজে লাগান, তারপর নতুন জিনিসটাতে নেমে পড়েন। তবে এই যে আপনি একটা জিনিস শিখবেন, সেটা কাজে লাগাবেন, ভুল করবেন এবং সেখান থেকে শিখবেন, এই প্রক্রিয়াটা খুব ফাস্ট করার চেষ্টা করতে হবে। এবং কখনোই আমাদের এতদিনের জানা জিনিস যেন আমাদের জন্য বার্ডেন হয়ে না যায়, কারণ এটা যদি আমাদের বোঝা হয়ে যায় তাহলে আমরা সামনের দিকে এগুতে পারবো না। আই হোপ আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি। অনেক বড় জিনিস, আমি একটু সংক্ষেপে বলছি এবং আমি ধরে নিচ্ছি আপনারা বইটা নিজে থেকে আরও একবার পড়বেন। 5 নম্বর উনি বলছেন পে ইউর সেলফ ফার্স্ট। এই কথাটাও কিন্তু উনি আগে একবার বলেছেন। পে ইউর সেলফ ফার্স্ট বলতে উনি 2-3টা জিনিস বুঝিয়েছেন। প্রথমে আমরা গ্রস বিষয়টাকে বুঝে নিই। যেমন উনি বলেছেন যে যখন আমাদের কোনো একটা বিষয়বস্তু আসে, আমাদের সারা মাস বা সারা বছর জুড়ে আমরা বিল পে করি, তাই না? এবং আমরা বিভিন্ন কিছু কিনি, তার জন্য আমাদের টাকা দিতে হয়। তারপর আমাদের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আমাদের যারা পোষ্য, যারা আমাদের পরিবার আমাদের উপর নির্ভরশীল, তাদের খরচ আমরা বিয়ার করি বা ম্যানেজ করি। এই সমস্ত কিছু করার পর কিন্তু আমরা আমাদের নিজের প্রয়োজনটা মেটানোর চেষ্টা করি। উনি বলছেন দিস ইজ ভেরি রং কনসেপ্ট। আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে যে আই এম দ্য ফার্স্ট পার্সন, আমার নিড কি আমাকে সেটা বুঝতে হবে। এবং এক্ষেত্রে উনি আগের কোনো একটা চ্যাপ্টারে কিন্তু একটা কোম্পানির সাথে তুলনা করে দেখিয়েছেন। একটা কোম্পানিতে যখন আমরা অপারেট করি, কোম্পানির কিন্তু নিজস্ব নিড আছে, কোম্পানির কিন্তু নিজস্ব একটা অপারেটিং কস্ট আছে, সেটা কিন্তু কোম্পানি কিন্তু প্রথমেই খরচ হয়ে যায়। ইভেন আপনার যদি রেভিনিউ নাও আসে, আপনার যদি কোম্পানি ওপেন থাকে, তাহলে কিন্তু আপনার অপারেটিং কস্ট খরচ করতে হবে। কেন? কারণ কোম্পানিটা চলছে, তার একটা ওভারহেড বা অপারেটিং কস্ট কিন্তু থাকবেই। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ যে আমরা চলছি, আমাদের অপারেটিং কস্টটা কোথায়? লেখক বলছে আমরা ইউজুয়ালি এটা আমরা ওভারলুক করি এবং এই জন্য আমরা লুজার হয়ে যাই। উনি এটা এখন 2 এন্ডে আপনাকে ফিল আপ করতে বলছেন। নাম্বার 1, একটা হচ্ছে আমরা প্রথমেও পেয়েছি যে আপনি অ্যাসেট কলাম বাড়াতে থাকবেন, এবং অ্যাজ লং অ্যাজ অ্যাসেট কলাম ইজ কনসার্ন, আপনি তো আর কোনো কোম্পানি খোলেন বসেন, আপনি ইন্ডিভিজুয়াল। সো আপনি আপনার ব্যালেন্স শিট মেনটেন করবেন। আমরা এগুলার ভিডিও আগে আপনাদেরকে শেয়ার করেছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে দয়া করে আগের ভিডিওগুলো একটু দেখে নিতে হবে। সো আপনি একটা কোম্পানি না, কিন্তু আপনি থিওরিটিক্যালি মনে করবেন আপনি একটা কোম্পানি। জাভেদ পারভেজ ইটসেলফ একটা কোম্পানি। সো জাভেদ পারভেজের একটা অ্যাসেট থাকবে, একটা লায়াবিলিটি কলাম থাকবে। আমি কি কি করছি? সো আমার অ্যাসেট কলাম বাড়াতে হবে। আমার অ্যাসেট কলাম বাড়াতে হলে প্রথমে আমাকে চাইতে হবে। বাট আমরা যারা উপার্জন করি এবং খরচ করি, আমাদেরকে কিন্তু আমাদের পাওনাদাররা আমাদের কাছে এসে চায়। পেপারের বিল, যিনি হকার তিনি এসে বলবে যে স্যার পেপারের বিলটা তো দিলেন না, বিদ্যুতের বিল না দিলে লাইন কেটে দেবে, টেলিফোনের বিল না দিলে লাইন কেটে দেবে। সো কেউ না কেউ কিন্তু তার বিল চাওয়ার জন্য ওখানে বসে আছে, আপনাকে নক করছে, ভদ্রভাবেই হয়তো করছে, স্যার বিলটা কি পেমেন্ট করে দিবেন, কেউ না কেউ ইজ দেয়ার। বাট হাউ অ্যাবাউট ইউর সেলফ? আপনার পাওনাটা চাওয়ার ব্যাপারে, আপনি যে আপনাকে নিজেকে স্বাধীন করবেন, তো আপনার অ্যাসেট কলামটা যে বাড়াতে হবে, সেটার ব্যাপারে কে কথা বলবে? কেউ তো বলছে না। আর আপনি সব কিছু খরচ করে ফেললে, যদি আমাদের পোরের ব্যালেন্স শিট হয়, আপনারা জানেন পোরের ব্যালেন্স শিট আমরা আগে আলাপ করেছি, ইনকাম এবং এক্সপেন্ডিচার সমান, সো নো অ্যাসেট নো লায়াবিলিটি, তাহলে তো আপনি আজীবন পোরই থেকে গেলেন। সেক্ষেত্রে উনি বলেছেন আপনাকে নিজে থেকে ডিমান্ড করতে হবে, এবং আপনার প্রথম যখন ইনকামটা ঢুকবে সেটা আপনি বেতন পে করেন, অন্য অ্যাসেট থেকে করেন, আর যেখান থেকে ওঠেন আপনি প্রথমে এখান থেকে টাকাটা সরাবেন, আপনার অ্যাসেট কলামকে গ্রো করবেন। এবার উনি এরকমও বলেছেন লেট আদার পিপল ক্রাই, অন্য কিছু লোক দেখ আপনার লাইন কেটে, 2 দিন আপনি অন্ধকারে থাকেন, কোনো সমস্যা নাই, আপনি 2 দিন পর আবার লাইন লাগাই নিতে পারবেন। কিন্তু আপনি নিজেকে যদি একবার বঞ্চিত করার অভ্যাস তৈরি করেন, তাহলে কিন্তু আপনি কোনোদিন গ্রো করতে পারবেন না। বাই দ্য ওয়ে, নিজেকে বঞ্চিত করা মানে নিজেকে দেওয়া মানে এটা না যে আপনি যে টেলিভিশন দেখলেন, আপনি সিনেমা দেখলেন, আপনি ইচ্ছা মতো
তরল গরল পান করলেন, আপনি বন্ধুদের পিছনে টাকা উপচয় করলেন, হ্যাঁ আপনি পার্টি দিলেন, এটাকে মিন করেন উনি বলেছেন আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য। সো ডেভেলপমেন্ট দুই জায়গাতে উনি ইন্ডিকেট করেছেন, একটা আপনার নলেজের ডেভেলপমেন্ট, একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল হেলথের ডেভেলপমেন্ট। ফাইন্যান্সিয়াল হেলথের ডেভেলপমেন্ট যখন আমরা বলছি তখন আমরা অ্যাসেট বাড়ানোর কথা বলছি, অর্থাৎ যে অ্যাসেটটা আপনাকে আরও টাকা নিয়ে আসবে। এটা নিয়ে আমি ডিটেল কথা বলবো না, এগুলো আগে আমরা আলাপ করেছি। আরেকটা বলেছি আপনার নিজের ব্রেনের ডেভেলপমেন্টের কথা। এই যে একটু আগে আমরা বললাম নতুন কিছু শিখো, নতুন কিছু প্র্যাকটিস করে, এগুলো আপনি কোথা থেকে শিখবেন? আপনাকে কোনো না কোনো ট্রেনিংয়ে যেতে হবে, কোনো না কোনো বই পড়তে হবে, কোনো না কোনো ভিডিও দেখতে হবে। এর জন্য তো আপনাকে সময়, শ্রম এবং মানি খরচ করতে হবে, টাকা। উনি বলছেন সেগুলো আপনি করেন এবং এগুলো আপনি আগে করেন, তারপর আপনার যেটা বাঁচবে সেটা দিয়ে আপনি অন্য কিছু করেন। খুব ভালো হয় যদি কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইয়ার ক্লথ, এটা দিয়ে আপনি যদি করতে পারেন, পুরো আয়কে আপনি ওইভাবেই সেগমেন্ট করে নেবেন, দরকার হলে অন্যান্য খরচ আপনি কমিয়ে ফেলবেন। আর যদি সেটা সম্ভব না হয়, উনি বলছে প্রয়োজনে আপনি কিছু বিল পেন্ডিং রাখেন, কিছু লোক আপনাকে ফোন করে ঝাড়ি ঝুড়ি মারবে, কিছু লাইন কেটে দেবে, কাটুক, কিন্তু দিন শেষে আপনি প্রথমে আপনার নিজের নিডটাকে আপনাকে ফিল আপ করেন, এবং অ্যাজ লং অ্যাজ নিড ইজ কনসার্ন ইট ইজ ফর ইউর ফিউচার ডেভেলপমেন্ট। এমনি কতগুলো কথার বলে, যেমন ম্যানেজিং ক্যাশ ফ্লোর কথা উনি বলেছেন, তারপর উনি বলেছেন ম্যানেজিং পিপল, মানুষ ম্যানেজ করার ক্ষমতাটা তৈরি করতে হবে, এবং ম্যানেজিং পার্সোনাল টাইম, এবং এই জায়গাটা উনি খুব গুরুত্ব দিয়েছেন যে আমরা যেন আমাদের সময়কে ঠিক মতো ম্যানেজ করতে পারি। সো এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আমরা পঞ্চমটা আলোচনা করলাম, আমরা ষষ্ঠটার দিকে এগিয়ে যাচ্ছি। সো 6 নম্বরে এসে বলছে পে ইয়োর ব্রোকার্স ওয়েল। এটাও খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং যখন ব্রোকার বলেছে উনি আসলে ওনার বিজনেস মডেলের দিকে তাকিয়ে ব্রোকারের কথা বলেছেন, যেহেতু উনি রিয়েল এস্টেট বিজনেসের সাথে কাজ করেন। উনি বলেছেন যে আপনারা জানেন ব্রোকার বলতে আমরা বুঝাই মধ্যে যারা ম্যানেজ করে, হয়তো কোনো একটা ইনফরমেশন এখানে এনে দেয়, অথবা বায়ারকে খুঁজে দেয়, অথবা সেলারকে কানেক্ট করে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো উনি বলেছেন যে এই বিজনেস মডেলের মধ্যে ওনার বিজনেস মডেলের ক্ষেত্রে উনি ব্রোকার বলেছেন, কিন্তু আমি যখন এটা এক্সপ্লেন করবো তখন আমি আসলে এটাকে ব্রোকারের মধ্যে থাকবো না। আমি আসলে আমরা যে বিজনেসের কথাটা চিন্তা করছি, বা আমাদের বিজনেসটা যেভাবে এনাবল হচ্ছে, সেই এনাবলার কারা। তো আমাদের মধ্যে একটা খুব সহজাত প্রবণতা হচ্ছে যে আমি নিজে গেইনার হব, অন্য লোক শেষ হয়ে যাবে, অ্যাজ ইফ অন্য তার রক্ত ঘাম শ্রম দিয়ে আমাকে তৈরি করে দেবে আর ও হাড্ডিসার হয়ে পড়ে থাকবে। এটা যেন আমরা না করি। উনি বলেছেন আমার বিজনেসে সবচেয়ে বড় পার্ট হচ্ছে আমার ব্রোকার। এখন আমার ব্রোকার যদি একটা ডিলে 5% বেশি কমিশন নেয়, আমি এটা থেকে অ্যালাউ করতে রাজি আছি, অ্যাজ লং অ্যাজ এটা আমার ইনকামকে বাড়াচ্ছে। সো এখানে একটা উইন উইন রিলেশনশিপ থাকতে হবে আমার সাথে আমার ব্রোকারের। সো আমি যদি ব্রোকার বেশি খেয়ে ফেললো এটা চিন্তা করে যদি ওকে কমিশন কমায় দেই, তাহলে এন্ড অফ দ্য ডে ও আমার জন্য কিন্তু ভালো বায়ার খুঁজে আনবে না, এবং সে কম পাবে, সাথে সাথে আমিও কিন্তু একটা খারাপ বায়ারের কাছ থেকে কম টাকা পাবো, আমার কিস্তির টাকা আটকে যাবে, আমার বায়ার আমাকে ঘুরাবে, দিন শেষে আমার ডিলটা ভালোভাবে কমপ্লিট হবে না। কাজে আমার নিজের স্বার্থে আমি আমার ব্রোকারের খেয়াল রাখবো, এবং আমার ব্রোকার যাতে বেশি পে পায় আমি সেটা ইনশিওর করব। প্রয়োজনে আমার ব্রোকারকে যদি আমার বায়ার যে কিনছে সেও যদি 2-4% কমিশন যদি আমি তাকে নিয়ে দিতে পারি, আই উইল অ্যালাউ হিম টু ডু সো। কারণ ও যদি বাঁচে, আপাত দৃষ্টিতে আমার হয়তো সামান্য একটু লস হয়ে যাবে, 2-1% আমার লস হবে, কিন্তু আমার ভলিউম তো বড়। যখন একটা কেনা বেচা হয়, একজন ব্রোকার আর কত পার্সেন্ট পায়? হয়তো 5% পায়, তার কিন্তু কম, টাকার অ্যামাউন্ট কম, কিন্তু ভলিউমে কিন্তু যেই লোকটা বিক্রি করছে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি বা একটা জমি, সে কিন্তু ভলিউমে অনেক টাকা পাচ্ছে। সে বলছে ওকে, ও যেহেতু আমার অ্যানাবলার, ও যদি আমার উপর খুশি থাকে, ও যদি আমার সাথে বিজনেস করতে চায়, ও যদি আমার জন্য আরও একটু দৌড়ায় রোদের মধ্যে বৃষ্টির মধ্যে, তাহলে তো আমি ভালো বায়ার পাবো, তাহলে আমি কেন ওকে ঠকাবো? সো সে বলেছে আমি যেন আমার ব্রোকারকে পে ওয়েল করি। উনি ওনার বিজনেস মডেলে উল্লেখ করে বলেছেন, কিন্তু আমি আমাদের জন্য বলতে চাই আমাদের মধ্যে একটা কার্পণ্য আছে। সো আমরা সবসময় চাই যে আমার ইকোসিস্টেমে আমি পুরো জিনিসটা খেয়ে ফেলতে পারি কিনা। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, হয়তো আমি জানি না উদাহরণ দেওয়াটা ঠিক হবে কিনা, তারপরে একটু হাই লেভেলে বলছি যে .com জাতীয় যে কোম্পানিগুলো আছে, আপনারা জানেন যে যারা ইন্টারনেট ভিত্তিক আমরা পণ্য কেনা বেচা করি, আমাদের অনেক সময় এরকম থাকে, যখন একটা ব্যবসাটা বড় হয়ে যায় আমরা তখন চিন্তা করি আল্লাহ কোরিয়ার সার্ভিস কেন টাকা খাবে, তাহলে আমি একটা নিজে কোরিয়ার সার্ভিস খুলে ফেলি। আসলে আমি দিন শেষে কিন্তু ওই বিজনেসটার মধ্যে ঢুকে ফেললাম, কোরিয়ার সার্ভিস। একটু পরে মনে হলো আচ্ছা আমার র মেটেরিয়াল কোথা থেকে আসে, আচ্ছা ও কেন দিবে, তাহলে আমি 2টা পুকুর খুঁড়ে আমি কেন মাছ চাষ করতেছি না, আমি ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড এন্ড সব আমি দখল করে ফেললাম। তাহলে আমি কি হলো, আমার মূল যে বিজনেস মডেলটা ওই জায়গায় কিন্তু আমার ফোকাসটা হারিয়ে গেল। আমি ব্যবসার চিন্তাটা সব জায়গায় করতে শুরু করলাম, কারণ ওই যে আমার লোভ 2% করে এই পাশ থেকে বাড়াবো, আমার লাভটা বাড়াবে। আমার কাছে মনে হয়েছে কেওসাকি এই কথাটা খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করে বলছেন যে আমার বিজনেস মডেলের মধ্যে, আমার ইকোসিস্টেমের মধ্যে বড় থাকুক, ছোট থাকুক, মাঝারি থাকুক, অনেকগুলা পার্টি থাকবে, আমরা যেন তাদেরকেও তাদের স্বার্থটা এমন দেখি। এবং আমি যদি এই বিজনেসে বড় প্লেয়ার হই, আমার দায়িত্ব হচ্ছে ও 2% জায়গায় 2.5% পাক, ও 3% জায়গায় 3.5% পাক, কিন্তু ও বেঁচে থাকুক। কারণ এরা যদি বেঁচে থাকে, আমার ফরওয়ার্ড লিঙ্কেজ, আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমার র ম্যাটেরিয়াল, আমার কোরিয়ার সার্ভিস, অথবা আমার এরকম প্যাকেজিং কোম্পানি কিংবা যারা আমাকে যা কিছু দিচ্ছে, ওরা যদি বেঁচে থাকে, ওরা আমার জন্য যদি ভালো কাজ করে, সময় মতো জিনিসটা পৌঁছে দেয় আমার কাছে, ভালো একটা প্যাকেজ করে, যে প্যাকেজটা ক্রেতার হাত থেকে ছিঁড়ে পড়ে যাবে না রাস্তায়, তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা দিন শেষে
কাস্টমারের হাতে যাবে এবং দিন শেষে মেইন রেভিনিউ স্ট্রিমটা কিন্তু আমার কাছে আসবে। এবং আমি মনে করি এই জিনিসটা আরও এক্সটেন্ডেড টু নলেজ অ্যান্ড ফিউ আদার থিংস। আমাদের দেশের নলেজ জিনিসটা কিন্তু আমরা ফ্রিতে চাই, এটা কিন্তু ঠিক না। আমরা একটা বই কেনার সময় বলি দাম কেন বেশি হচ্ছে। সেদিন আমরা রকমারির অনুষ্ঠানে নিয়ে অনেক আলাপ করতেছিলাম যে আমরা একটা আইসক্রিম খেতে ফেলতে রাজি আছি 300-350 টাকা দিয়ে, কিন্তু একটা 200 টাকার বই কিনতে আমরা রাজি নই। সো আমাদের এখানে কিছু মানসিক দৈন্যতা আছে, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন বাইরের দেশে ট্রেনিং ডেভেলপমেন্ট এটা কিন্তু অনেক বড় একটা সোর্স যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা গড়ে উঠছে না। এবং আমরা কিন্তু আমাদের এই জেনারেশন অনেক ভালো ভালো ট্রেনার পাচ্ছি না, কারণ আমাদেরও ডেভেলপমেন্টের দরকার আছে। আমরাও হয়তো অনেক কিছু না জেনেই অনেক কিছু সেল করার চেষ্টা করছি মার্কেটে। আমি কনসালটেন্ট ট্রেনারদের কথা বলছি। আবার এখানে যারা পে করবেন তাদেরও কিন্তু একটা দৈন্যতা আছে, কারণ আমাদের একটা চিন্তা করতে হবে যে একজন কনসালটেন্ট যে এরকম একটা পর্যায়ে এসেছে, এত শিখে এত কিছু, ওর সংসারটা কিভাবে চলবে এটা তো বুঝেই আমাকে পে করতে হবে। এবং এখানে কিন্তু 1 to many একটা বিজনেস। অর্থাৎ আপনি যদি আপনার বাকেট থেকে যদি 500 টাকা বাড়িয়ে দেন এবং এখানকার সমস্ত লোক যদি 500 টাকা করে বাড়িয়ে দেন, তাহলে ট্রেনার কিন্তু একদিনের জায়গায় ট্রেনিংটা 2 দিন করাতে পারবে, অথবা তার মাথার মধ্যে আর অন্য কিছু নিয়ে এসে ঘুরবে না, পুরো দিন ধরে আপনাকেই সে সময়টা দিতে পারবে। সো এখানে কিন্তু একটা ট্রেডিংয়ের ব্যাপার আছে এবং আমার মনে হয় এই জায়গাতে আমাদের অনেক বেশি চিন্তা করার দরকার আছে। যদিও কিওসাকি বলছে পে ইউর ব্রোকার ওয়েল, আমি বলবো পে ইউর ইকোসিস্টেম ওয়েল, যাতে আপনি শুধু বাঁচবেন না ভালোভাবে, আপনি আপনার আশপাশের সমস্ত মানুষকে গ্রো করাবেন, কারণ ওই লোকগুলো গ্রো করলে আলটিমেটলি আপনি গ্রো করবেন। আমরা 7 নম্বর পয়েন্টে জানিয়েছি, উনি বলছেন বি অ্যান ইন্ডিয়ান গিভার। সো ইন্ডিয়ান গিভার জিনিসটা আমাদেরকে একটু শিখতে হবে। এখানে ইন্ডিয়া মানে কিন্তু আমাদের ইন্ডিয়ার কথা বলা হচ্ছে না। আপনারা জানেন যে আমেরিকা আবিষ্কারের সময় অনেকবারই আমরা রেড ইন্ডিয়ানদের কথা শুনেছি, তারপর আবার আমাদের যে ওয়েস্ট ইন্ডিয়া বলা হয়, যে ওয়েস্ট ইন্ডিজ, এসব ইন্ডিয়া আবিষ্কারের সাথে অনেকগুলো জিনিসের সাথে কানেকশন আছে, সেজন্য আমরা অনেক সময় ইন্ডিয়ান বলতে এটা বুঝে ফেলি। কিন্তু এখানে উনি রেড ইন্ডিয়ানদের কথা বলেছেন। রেড ইন্ডিয়ানদের কথা যারা আমেরিকায় যারা একদম পুরনো মানে অরিজিনাল যারা ছিল তাদেরকে মিন করা হচ্ছে। এবং ওখানে যখন ঔপনিবেশিকরা, অর্থাৎ এই যে নাবিকা যখন যে পৌঁছালো, প্রথমে তো ব্যবসার নামে ঢুকছে, তারপরে তো সব জায়গাতেই দখলদারি করেছে। তো তারা যখন ওখানে গিয়েছে তখন তারা দেখেছে যে ওখানে হয়তো কোনো কোনো জায়গায় খুব ঠান্ডা, সো তারা হয়তো এই প্রস্তুতি নিয়ে যায়নি। তখন দেখা গেছে রেড ইন্ডিয়ানরা তাদেরকে কম্বল দিয়েছে। সো যখন কম্বল দিয়েছে তাদেরকে স্থানীয়রা, সো যারা গিয়েছে তারা মনে করেছে যে এই কম্বলটা আমাকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছে, এটা তার ধারণা, কেউ কিন্তু বলেনি তাকে। আবার যখন শীতকাল পার হয়ে গেছে তখন রেড ইন্ডিয়ানরা তার কাছে কম্বলটা ফেরত চাচ্ছে, কারণ রেড ইন্ডিয়ানদের ধারণা, এখানে ইন্ডিয়ান বলছে যে আমি তো তাকে উপকার করার জন্য দিছি, আমি তো ফেরত নিব এটা। কিন্তু যে আবার নিয়েছে তার ধারণা ওকে কেন আমি ফেরত দিব, সো আবার ফেরত দিতে চাচ্ছে না। সেখানে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। এটাকে বলে যে ইন্ডিয়ান গিভার। অর্থাৎ ইন্ডিয়ান গিভারদের এরকম যে আমি দিব কিন্তু আমার জিনিস আমাকে তোমার ফেরত দিতে হবে। আর এই যারা নিতে গিয়েছে ঔপনিবেশিক, তার ধারণা আমাকে দিলে আমাকে ফ্রিতে একবারে দিয়ে দিতে পারে। সো দুই জায়গায় একটা স্বার্থের দ্বন্দ্ব আছে। এখানে আবার কিওসাকি বলছে যে ব্যবসার ক্ষেত্রে এই স্বার্থের দ্বন্দ্বটা সবসময় থাকবে। এই কথাটা হয়তো আপনাদের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে, যে একটু আগে বললাম আমি সব ইকোসিস্টেমকে গ্রো করতে দেবো, কিন্তু এখানে আবার বলছে স্বার্থের দ্বন্দ্ব থাকবে। স্বার্থের দ্বন্দ্ব মানে মিন করা হচ্ছে যে আপনি কাটথ্রোট হতে পারবেন, অর্থাৎ আপনার কম্পিটিশনের সাথে আপনার ক্রেতাকে স্যাটিসফাই করার জন্য আপনি যে কোনো নিয়ম নীতি অবলম্বন করতে পারবেন, অ্যাজ লং অ্যাজ সেইটা আপনার অর্গানাইজেশন, সেটা আপনি যে ইকোসিস্টেমে অপারেট করছেন, অর্থাৎ একটা দেশে অপারেট করলে সেই বিজনেসের নিশ্চয়ই কোনো লিগ্যাল এবং রেগুলেটরি গ্রাউন্ড আছে, সেইটা যদি অ্যালাউ করে আপনি এই ধরনের গিভার হিসেবেও আপনি কাজটা করতে পারবেন। সো বিজনেসের ক্ষেত্রে কোনো রুল নাই, কোনো রাইট রং নাই, অ্যাজ লং অ্যাজ আমি যেহেতু আগের পয়েন্টের সাথে মিলিয়ে বলছি, আপনি আপনার ইকোসিস্টেমের স্বার্থ রক্ষা করছেন, আপনি আপনার কাস্টমারের স্বার্থ রক্ষা করছেন, আপনি যে কোনো গেম প্লে করতে পারেন, অ্যাজ লং অ্যাজ এটা আপনার অর্গানাইজেশন যেখানে রান করছে যে দেশে, সেই দেশের ল এবং রেগুলেশন দ্বারা আপনি মুক্ত বা আপনি বাউন্ড না। সো আপনি যে কোনো রোল প্লে করতে পারেন, সেটা উনি এখানে বলার চেষ্টা করেছেন, বেশ কিছু এক্সাম্পলও দিয়েছেন এখানে। আমরা 8 নম্বরে যে বলছে অ্যাসেট বাইস লাক্সারিজ, অর্থাৎ উনি বলেছেন আমরা যদি কখনো কোনো অ্যাসেট কিনি, সেটা আমি অবশ্যই আমরা যদি কোনো লাক্সারিয়াস পণ্য কিনি, এটা আমার অ্যাসেট থেকে আসতে হবে। এই জিনিসটা আমি এক্সপ্লেন করে বলি। উনি বলেছেন যে আমরা সাধারণত এই বইয়ের আরও অন্যান্য জায়গায় এটা আপনারা খেয়াল করেছেন, আপনারা দেখেছেন যে উনি বলছে পোরের মেন্টালিটি হচ্ছে, যারা পোর মানে কিন্তু বাইরে হয় আমরা আমাদের দেশে যাদেরকে গরিব বলি তাদেরকে না। উনি বলেছেন যে কোনো একটা লোক অনেক বেশি ইনকাম করা সত্ত্বেও পোর হতে পারে, যদি তার মাইন্ডসেট পোর হয়, তার ব্যালেন্স শিট যদি পোরের মতো হয়। পোরের ব্যালেন্স শিট কি? ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার, অর্থাৎ যা আয় করে তা খরচ হয়ে যায় মাস শেষে। আমাদের বেশিরভাগ লোকেরই কিন্তু এরকম স্টেটমেন্ট, এবং এই জন্যই আমরা পোর। উনি বলছেন পোরের মাইন্ডসেট কি? পোর হচ্ছে তার গরিবত্বটা মানুষের সামনে প্রকাশ করতে চায় না, এবং সেই জন্য মানুষকে দেখাতে চায়। কিভাবে দেখাবে? লাক্সারিয়াস পণ্য কিনে সে দেখায়। অর্থাৎ সে একটা দামি ঘড়ি কিনবে, দামি বেল্ট কিনবে বা ব্রেসলেট কিনবে, দামি চশমা কিনবে, দামি গাড়ি কিনবে, দামি বাড়ি কিনবে, এবং আমাদের দেশে হলে ফেসবুকে পোস্ট করে দিবে বা অন্যভাবে ফ্রেন্ডদেরকে দেখাবে বা পাড়াপড়শিকে দেখাবে এবং দেখানোর চেষ্টা করবে যে আমি কিন্তু গরিব না।
কিন্তু যে আসলে প্রকৃত অর্থে বড়লোক তার কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা নেই, সে এভেন একটা ভাঙা বাড়িতে থেকেও তার বড়লোকী মনোভাব বজায় রাখতে পারে, বিকজ সে মনে করে বড়লোক কিংবা গরিব এটা আমার ভিতরের ব্যাপার, আমি পাবলিকের সাথে আমার কি যায় আসে। আর বাই দ্য ওয়ে আমি বলছি আপনাদেরকে, পাবলিককে আপনি কখনো স্যাটিসফাই করতে পারেন, 20 তলা বিল্ডিং করার পরেও পাবলিক বলবে ভাই 20 তলা বিল্ডিংটা গত 5 বছর ধরে আসেন, পরিবর্তন করবেন না। সো পাবলিক আপনাকে আজীবন পরি বানাবে। তো উনি এখানে বলেছে যে সাধারণত আমাদের যারা পোর মাইন্ডসেট, আমরা সাধারণত অন্যের কাছে নিজেকে বড়লোক প্রমাণ করতে চাই, এবং এর জন্য আমরা লাক্সারি পণ্য বাই করি। কিভাবে? আমাদের নর্মাল ইনকাম থেকে আমরা লাক্সারি পণ্য বাই করি। নর্মাল ইনকাম বলতে আমরা কি বোঝাচ্ছি? আমি ধরেন একটা চাকরি করি, সেখান থেকে ইনকাম আস্তে আস্তে আমি লাক্সারি বাই করতে, তারপর আমার আরও লাক্সারি বাই করতে হবে, দেন আমরা কি করি? আমরা ব্যাংক থেকে লোন নিয়ে ফেলি। উনি বলছেন ব্যাংক থেকে লোন নেওয়া মাত্র তুমি কি করবে? তোমার লায়াবিলিটি বাড়ায় ফেললা, তোমার একটা দায়বদ্ধতা তৈরি হলো ব্যাংকের উপর, এবং এই যে দায়বদ্ধতা তৈরি হলো এটা দেওয়ার জন্য তুমি যে ইনকামের সোর্স, সেখানে কিন্তু তুমি আর রিস্ক নিতে পারবে না, তোমার রিস্ক নেওয়ার ক্ষমতাটা কমে গেল। আগে তুমি বসের সামনে স্ট্রংলি কিছু ওপিনিয়ন দিতে, এখন তুমি আরও দিবা না, কারণ তুমি জানো এই চাকরিতে তোমাকে আরও 4 বছর থাকতে হবে, নাহলে ওই যে আমার লোন তো আমাকে ট্রিগার করছে। তাহলে একদিকে তুমি ওইদিকে ধরা খেলা, আর তুমি যদি ইনকাম থেকে সরাসরি কিনো তাহলে কি তোমার অ্যাসেট কলামে তুমি কিন্তু জিনিস করতে পারলা না, তাহলে দুই জায়গায় তোমার অ্যাসেট কলাম ধরা খেলো। তো উনি বলছেন তুমি এই কাজটা করো, লাক্সারি বাই করো, কিন্তু একটু পরে করো। তুমি কি করো? এই মুহূর্তে লোন নিবা না, অ্যাসেট লাক্সারিটাও বাই করবো না, তাহলে কি হলো? তোমার অ্যাসেট কলামে তুমি টাকাটা ঢালো, অর্থাৎ তুমি এমন কিছু জিনিস বানাও করো যেটা তোমাকে আবার টাকা দিতে শুরু করবে। এটা ব্যবসা হতে পারে, এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হতে পারে, এটা একটা বই হতে পারে, হোয়াট এভার ইট ইজ। আমরা এগুলো নিয়ে আগে আলাপ করেছি, আপনার ওই চ্যাপ্টারগুলোতে দেখে নেবেন। তাহলে এটা যখন আপনাকে পে অফ করতে শুরু করবে, তখন কিন্তু আপনার ইনকামের উপর আপনার প্রেশারটা কমতে শুরু করবে। একটা সময় দেখা যাবে আপনার রেগুলার যে এক্সপেন্ডিচার, সেটা কিন্তু এই অ্যাসেট থেকেই অটোমেটিক আসতেছে। নর্মাল আপনার যে বেঁচে থাকার চাগিদে যে সমস্ত খরচগুলো আপনার করতে হয়, কোনো লাক্সারি না, কিন্তু কোনো অতিরিক্ত না, যতটুকু প্রয়োজন ততটুকু, সেটা কিন্তু আপনার অ্যাসেট দিয়েই চলে যাচ্ছে। তাহলে কি হবে? আপনি কিন্তু অনেকটা স্বাধীনতা লাভ করতে থাকবেন, এবং এরপর যখন আপনি অ্যাসেট কলামে ইনপুট দিতে থাকবেন, তখন অতিরিক্ত টাকা বের হতে থাকবে। ওই বেতনের টাকাটা না, কিন্তু ওখান থেকে তো বের করে আপনি অ্যাসেট কিনতে, অ্যাসেট যে টাকাটা দিচ্ছে সেখান থেকে আপনার লাইবিলিটিগুলো কিন্তু ম্যানেজ হতে থাকবে, এবং একসময় আপনার অ্যাসেট কিন্তু অতিরিক্ত টাকা জেনারেট করতে থাকবে। উনি বলেছেন এই টাকাটা আপনি জমিয়ে যা খুশি করেন, সেক্ষেত্রে আপনি লাক্সারি কিনেন, আপনি মার্সিডিজ কিনেন, আপনি করলা কিনেন, হোয়াট এভার ইউ লাইক ইউ ডু ইট, তাহলে এটা আপনার সম্ভব। উনি নিজে বলছেন ওনার জীবনে উনি এভাবে এটা কিনেছেন, কিন্তু উনি বলেছেন এখানে একটাই শুধু ক্যাচ আছে, তোমার এই কেনাটার পিছায় যাবে। যে কেনাটা তুমি আজকেই করতে পারতে, সেটা তো 10 বছর পিছিয়ে যাবে, এবং তোমাকে এটা ধৈর্য ধরে করতে হবে। এবং ওই জন্য বলেছে অ্যাসেট বাই লাক্সারিজ। অ্যাসেট দিয়ে তুমি লাক্সারি কিনবা, তুমি কখনোই তোমার ব্যাংকারের ফোন কল দিয়ে তুমি কিনবা না যে স্যার একটা ভালো লোন আছে নেবেন নাকি, স্যার অমুক জায়গায় ইন্টারেস্ট আছে, স্যার অমুক জায়গায় আমরা ভেঙে চুরে দিচ্ছি লোনগুলা, নিয়ে ইন্টারেস্টেড কমছে। এইভাবে তুমি করো না, তুমি ধরা খাবা। তুমি কিনো, সময় নাও, দেরিতে করো, কিন্তু তোমার অ্যাসেট থেকে যে টাকাটা জেনারেট হচ্ছে সেটা দিয়ে তুমি কিনো। 9, দ্য নিড অফ হিরোজ। উনি বলেছেন যে সব প্রফেশন এবং সব জায়গাতে আমাদের কিছু হিরো দরকার হয়। হিরো মানে যারা এর আগে জিনিসগুলো করে দেখিয়েছেন আমাদেরকে। এবং উনি বলেছেন যে আমাদের আশপাশে এরকম অনেক হিরো আছে, যেমন উনি ওনার নিজের জীবনের ক্ষেত্রে উনি বলার সময় উনি ট্রাম্পের কথা বলেছেন। ট্রাম্প মানে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু উনি যখন বইটা লিখছেন তখন তো ওনার প্রেসিডেন্ট ছিলেন না, তখন ইনফ্যাক্ট ট্রাম্প ওইভাবে রাজনীতির সাথেও জড়িত ছিলেন না, কিন্তু উনি একজন অনেক বড় ধনকুবের এবং বিজনেস টাইকুন ছিলেন, আপনারা সেটা জানেন। রেন বাফেটের কথা উনি বলেছেন, এরকম আরও অনেক লোকজনের কথা উনি বলেছেন, এবং বলেছেন যে উনি সবসময় এনাদেরকে ফলো করেছেন। ফলো করা মানে কিন্তু দুইটা, একটা হচ্ছে তাদের ভালো জিনিসগুলো ফলো করা, তারা যেগুলো সঠিক করছে না সেটাও বোঝার চেষ্টা করে যে কি কেন ওনারা সঠিক করছে না, এবং ওনাদের পিছনের ফিলোসফিটা আসলে কি, এটাও বোঝার চেষ্টা করা। সো উনি বলেছেন আমাদের লাইফে অনেকগুলো হিরোর দরকার আছে, এবং তাদেরকে আমাদের ফলো করতে হবে। এবং হিরোর প্রসঙ্গে আসলে উনি আরও একবার বলতেন হিরোরা আমাদের সামনে অনেক কিছু সহজ করে দেয়, অর্থাৎ আমাদের সামনে যেটা অনেক কঠিন মনে হয়, সেই জিনিসটা আমরা হিরোদের যখন করা দেখি তখন আমাদের মনে হয় যে না, এটা তো আসলে সম্ভব, একজন মানুষ তো করেছেন, তাহলে ওই মানুষটা যদি করে থাকেন আজকে থেকে 20 বছর, আমি কেন পারবো না, তাহলে আমিও চেষ্টা করব। আর সাথে সাথে হিরোজ আর রোল মডেলস, হিরোরা অনেক কঠিন কাজ করে দিয়ে দেখায়, কাজে আমাদের ওই জিনিসগুলো রিইনভেন্ট করার দরকার নেই, ওই জিনিসগুলো আমরা হিরোদের কাছ থেকে যদি আমরা ফলো করি তাহলে আমরা পেয়ে যাব। অ্যান্ড 10 নম্বর এবং ফাইনাল পয়েন্ট, বইয়েরও লাস্ট পয়েন্ট, উনি বলছেন টিচ অ্যান্ড ইউ শ্যাল রিসিভ। শুধু টিচের ক্ষেত্রে উনি বলেননি, যদি উনি নিজেও পড়ান বা পড়াতেন, সেহেতু উনি টিচের জায়গাটা উনি জোর দিয়েছেন। এবং উনি বলছেন আমি যত কাজ করি তার মধ্যে একটা বড় কাজ ভালো লাগে আমার, যেটা আমি স্টুডেন্টদেরকে পড়াই। ইন্টারেস্টিংলি এটা আমারও খুব ভালো লাগে, এবং এই কারণেই আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, আমার পড়াতে খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে আমার গল্প হচ্ছে না এখানে। সো কিওসাকি বলছেন যে আমি পড়াই কারণ পড়ানোর মধ্যে আমি একটা দেয়ার আনন্দ পাই, এবং দেয়ার প্রসঙ্গ যখন চলে আসলো পড়ানো থেকে দেয়া, উনি বলেছেন আমাদেরকে আগে দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। উনি এখানে এসে আবার আগেও বলেছেন রিচ ড্যাড এবং পোর ড্যাড, ওনার নিজের বাবা এবং বন্ধুর বাবা
রিচ, নিজের বাবা পোর, তাদের মধ্যে একটা পার্থক্যের কথা কিন্তু বলেছিলেন। উনি বলেছিলেন ওনার রিচ ড্যাড, বন্ধুর বাবা, উনি কিন্তু সবসময় মানুষকে অনেক দান খয়রাত করতেন, মানুষকে দিতেন। কিন্তু ওনার পোর ড্যাড, ওনার নিজের বাবা বলতেন যদি আমার ইনকাম করে বাঁচে, আমার যদি খরচ করার পর বেঁচে যায় কিছু, আমি দিব অবশ্যই। কিন্তু কখনোই এটা হতো না, কারণ উনি পুরের ব্যালেন্স শিট মেনটেন করতেন। অর্থাৎ ওনার আয় ব্যয় করার পর আর কিছু থাকতো না। যখনই আয় বাড়তো উনি সাথে সাথে একটা নতুন জিনিস কিনে ফেলতেন এবং ওনার আয় ব্যয়টা আবার সমান হয়ে যেত, কাজে উনি দিতে পারতেন না। এবং উনি বলেছেন যে দেখো এই কারণে আমার রিচ ড্যাড কিন্তু রিচ আর আমার পোর ড্যাড পোরই রয়ে গেছে। এবং উনি বলেছেন আমাদের একটা দেয়ার প্রবণতা থাকতে হবে। আমাদের সবসময় প্রবণতা, পার্টিকুলারলি আমাদের দেশ এবং আমাদের সমাজে আমাদের প্রবণতা হচ্ছে যে আমরা শুধু চাই আর চাই আর চাই, আমাদের দেয়ার জায়গাতে আমরা একবারেই ঠন ঠন। কাজেই এই জায়গাটা আমাদের খুব জোর দিতে হবে যে আমরা কি দিলাম, এবং আমরা যেন দেওয়ার ব্যাপারে আমাদের যেন সবসময় মনোভাব থাকে যে আমি দিব। এবং উনি বলেছেন আমরা যদি কোনো কিছু দেই, এবং উনি ওনার জীবনের অনেক উদাহরণ দিয়ে দিয়ে বলছেন আমি যখন কোনো কিছু দেই সেটা আমার মাল্টিফোল্ড হয়ে আমার কাছে ফেরত এসেছে। এটা নলেজ হতে পারে, এটা টাকা হতে পারে, এটা বিজনেস হতে পারে, বিজনেস মডেল হতে পারে, যে আমি যেটাই করার চেষ্টা করেছি আমি মানুষকে দিয়েছি এবং এটা কয়েক গুণ হয়ে আমার কাছে ফিরে এসেছে। এবং ওই জন্য উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে টিচ অ্যান্ড ইউ শ্যাল রিসিভ, এবং উনি ভিতরেও বলেছেন গিভ অ্যান্ড ইউ শ্যাল রিসিভ। অর্থাৎ আপনি দেন মানুষকে, সেটা কয়েক গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। ইভেন এই দেওয়াটা শুধু অর্থ, সম্মান, মানুষের সাথে সহযোগিতা বা অনেক কিছু না। ইভেন এটা এমন হতে পারে যে আমি মানুষকে শেখাচ্ছি এবং মানুষের সাথে আমি ভালো ব্যবহার করছি। উনি বলেছেন আমার জীবনে এমন সিচুয়েশন হয়েছিল যে সবগুলো লোক আমার উপর খেপে গেছে, আমার উপর দুর্ব্যবহার করছে, হয়তো বিভিন্ন বিজনেস ডিসিশন এরকম হয়, কিন্তু আমি দেখেছি যে এরা চায় যে আমি দুর্ব্যবহার করি কাজের সাথে, কিন্তু আমি আমার নিজের ব্রেক ঠিক মতো ধরেছিলাম এবং আমি কখনো দুর্ব্যবহার, আমি হাসি মুখে তাদের সাথে কথা বলেছি। এবং আমি যখন হাসি মুখে কথা বলেছি ওই ইনস্ট্যান্সে বা আরও 5, 7, 10 বছর পর এই লোকগুলোর ভিতরে অনেকগুলো লোকই আবার আমার প্রতি সদয় হয়েছে এবং তারা আমার পক্ষে কাজ করেছে, আমাকে সহযোগিতা করেছে। এই হচ্ছে 10টা বিষয়। এরই সাথে আমরা আমাদের বই শেষ করলাম। 8 ক্লাসে রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড আমরা শেষ করতে পারলাম। আমরা নিজেদের জন্য একটু থ্যাংক ইউ দিতে পারি যারা আপনারা আমার সাথে ছিলেন এই পুরো সময় ধরে। 8 ক্লাস ধরে টানা একসাথে থাকাটা তো সোজা কথা না। এবং এটার সাথে আমরা কিন্তু আসলে 3টা বই শেষ করলাম। আমরা 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল শেষ করেছি, আমরা রিচ ড্যাড থিঙ্ক অ্যান্ড গ্রো শেষ করেছি, আমরা রিচ ড্যাড পোর ড্যাড শেষ করলাম। অর্থাৎ আমরা যদি প্রতিদিন একটু একটু করে করি তাহলে কিন্তু ঘুরে তাকালে আসলে দেখা যায় আসলে অনেকগুলো কাজই করা গেছে। এবং আমি এখনও বিভিন্ন সময় বিভিন্ন লোকজন মারফতে জানতে পারি যে 7 হ্যাবিটসের ওই ভিডিও, 7 হ্যাবিটস ইনফ্যাক্ট 2টা ভিডিও মিসিং, এই 2টা আমাকে করে দিতে হবে, অনেকে এটা কোয়ারি করে। তাছাড়াও অন্যান্য ভিডিওগুলো নিয়ে অনেকেই লিখে আমাকে বা জানায় যে এটা ভালো একটা কাজ হয়েছে, আমাদের কাজে লাগছে। সো যেহেতু কাজে লাগছে সো আমারও ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা আপনাদের জন্য যখন আমি বলি, ইনফ্যাক্ট আমারও পড়তে হয় বা আমি শিখি, এই যে প্রতিদিন বলার আগে আমাকে আবার একটু পড়তে হয় বা জানতে হয়, সেটা আমার শিক্ষাটাকে আসলে এক্সপেডাইট করে। সো এক অর্থে আমিও লাভবান হই। সো ওই লাস্ট কথাটা আবার এখানে আসলো যে কাউকে কোনো কিছু দিলে আসলে নিজের কাছেও ফিরে আসে। সো এরই মধ্যে দিয়ে আমরা শেষ করছি। আজকে শুক্রবার, আমরা রিচ ড্যাড পোর ড্যাড শেষ করতে পারলাম 8 ক্লাসের মধ্য দিয়ে। সবগুলো ভিডিও ইউটিউবে চলে যাবে, আপনারা ধৈর্য ধরে শুনেছেন বা শেয়ার করেছেন অনেকের সাথে। সো সেজন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কালকে রেগুলার রিস্টার্ট ইয়োরসেলফ ডিসকাশন করব শনিবার রাত ঠিক 10টার সময়। আর আগামী শুক্রবার থেকে আমরা 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 রবিন শর্মার দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বইটা থেকে আমরা শুরু করতে চাচ্ছি। ইন দ্য মিন টাইম আপনাদের কোনো প্রপোজাল থাকলে আপনারা লিখতে পারেন, আমি হয়তো সেটা রিথিঙ্ক করে দেখতে পারি। এখন পর্যন্ত ওইটাই প্ল্যান। আর ফাইনালি এই বইটা যদি কারো পিডিএফ দরকার থাকে তাহলে এখানে আপনারা নিচে একটু নিজের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন ঠিক মতো, আমি আপনাদেরকে ইমেল করে পাঠিয়ে দেবো। এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। গুড লাক।